আপনি হয়তো জীবনে বহুবার এই প্যাটার্নটা শুনেছেন। সব মানুষ মরণশীল, সক্রেটিস একজন মানুষ, অতএব সক্রেটিস মরণশীল। এটা এত পরিচিত, এত স্বাভাবিক শোনায় যে মনে হয় এটা বুঝি মানুষের চিন্তার একটা সহজাত অংশ। কেউ একে আবিষ্কার করেননি, এটা বুঝি চিরকাল ছিল। কিন্তু বাস্তবতা হলো, একদিন কেউ একজন এই প্যাটার্নটাকে প্রথম চিনতে পেরেছিলেন, প্রথম দেখিয়েছিলেন কেন এই যুক্তিটা বৈধ, আর ঠিক কী সত্য পূরণ হলে দুটো বাক্য থেকে তৃতীয় একটা বাক্য অবশ্যম্ভাবীভাবে বেরিয়ে আসে। সেই মানুষটা অ্যারিস্টটল, আর তার সেই আবিষ্কারের নাম সিলোজিজম বা ন্যায় অনুমান। আজকে আমরা সেই আবিষ্কারের বই নিয়েই কথা বলবো, প্রিয়র অ্যানালাইসিস। এতদিন ধরে কথনিকাতে আমরা অ্যারিস্টটলের যুক্তিবিদ্যার সিঁড়ি বেয়ে উঠেছি। ক্যাটাগরিসে আমরা দেখেছিলাম কিভাবে বিচ্ছিন্ন শব্দ, বিচ্ছিন্ন পদ, মানুষ, সাদা, প্রাণী, জগতের মৌলিক শ্রেণী বোঝায়। দ্য ইন্টারপ্রিটেশনে আমরা দেখেছিলাম এই পদগুলো জোড়া লাগিয়ে যখন একটা বাক্য তৈরি করা হয় তখন সেই বাক্যের সত্য মিথ্যা কিভাবে নির্ধারিত হয়। কিন্তু এই দুই ধাপ মিলিয়েও একটা প্রশ্নের উত্তর পাওয়া যায় না। যদি আমার কাছে দুটো আলাদা সত্য বাক্য থাকে, তাহলে সেই দুটো থেকে আমি কি নতুন কোনো তৃতীয় সত্য বের করতে পারি? আর যদি পারি, তাহলে সেই বের করার প্রক্রিয়াটা কখন বৈধ আর কখন অবৈধ? এই প্রশ্নের সম্পূর্ণ নিখুঁত উত্তর অ্যারিস্টটল দিয়েছেন এই প্রিয়র অ্যানালাইসিস গ্রন্থে। আর এই কারণেই অনেক পণ্ডিত মনে করেন এই বইটাই অ্যারিস্টটলের সবচেয়ে মৌলিক, সবচেয়ে যুগান্তকারী অর্জন। এমনকি অ্যারিস্টটলের নিজের শিক্ষক প্লেটোর কাছেও এমন একটা সম্পূর্ণ প্রথাবদ্ধ তত্ত্ব ছিল না। প্লেটোর কিছু সংলাপে যুক্তিতর্কের প্র্যাকটিক্যাল প্রয়োগ দেখা যায় বটে, কিন্তু কোথাও সেই যুক্তিগুলোর পেছনের আনুষ্ঠানিক নিয়ম, সেই কাঠামোগত বিশ্লেষণ পাওয়া যায় না। অ্যারিস্টটল যখন প্লেটোর কোনো তত্ত্বের উপর দাঁড়িয়ে কিছু বলেন, তখন তিনি সাধারণত সেটা স্বীকার করেন, কিন্তু অ্যানালাইসিসে প্লেটোর প্রায় কোনো উল্লেখই নেই। এই যুক্তিবিদ্যা প্রায় সম্পূর্ণভাবে অ্যারিস্টটলের নিজের সৃষ্টি। তাহলে সিলোজিজম আসলে কি? অ্যারিস্টটলের নিজের সংজ্ঞা অনুযায়ী একটা সিলোজিজম হলো এমন একটা বাক্যগুচ্ছ যেখানে কিছু জিনিস অনুমান করে নিলে সেই অনুমান করার কারণেই অন্য কিছু একটা অবশ্যম্ভাবীভাবে প্রতিপন্ন হয়। লক্ষ্য করুন, এই সংজ্ঞার কঠোরতা শুধু মনে হয় সত্য বা সাধারণত ঠিক এমনটা নয়, বরং অবশ্যম্ভাবীভাবে প্রতিপন্ন হতে হবে। আর সেটা হতে হবে শুধুমাত্র সেই অনুমানগুলোর কারণেই, বাইরের কোনো অতিরিক্ত তথ্য ছাড়াই। সব মানুষ মরণশীল, সক্রেটিস একজন মানুষ, অতএব সক্রেটিস মরণশীল। এই উদাহরণটা আসলে অ্যারিস্টটলের নিজের বই থেকে সরাসরি নয়, এটা পরবর্তীকালে মধ্যযুগীয় যুক্তিবিদরা জনপ্রিয় করেছেন, কিন্তু এর কাঠামোটা ঠিক অ্যারিস্টটলেরই। আর প্রশ্ন হলো, কেন এই যুক্তিটা কাজ করে? কেন আমরা নিশ্চিতভাবে জানি যদি প্রথম দুটো বাক্য সত্য হয়, তৃতীয়টাও সত্য হতেই হবে? এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে অ্যারিস্টটল আবিষ্কার করেন এমন একটা প্যাটার্ন, যা তিনি দেখান যে কোনো বৈধ অনুমান, তার বিষয়বস্তু যাই হোক, একটা মাত্র সীমিত সংখ্যক কাঠামোর মধ্যে পড়ে। ভাষার প্রতিটা বিষয়ে যুক্তি দেওয়া যায়, চিকিৎসা নিয়ে, রাজনীতি নিয়ে, নীতিশাস্ত্র নিয়ে, কিন্তু বৈধ অনুমানের গঠন আর কাঠামো সবসময় একই মৌলিক নিয়ম মেনে চলে। এটাই ছিল তার মূল অন্তর্দৃষ্টি। যুক্তির বৈধতা নির্ভর করে না বিষয়বস্তুর ওপর, বরং নির্ভর করে গঠনের ওপর। এটা এতটাই গভীর একটা ধারণা যে এখান থেকেই জন্ম নেয় আনুষ্ঠানিক যুক্তিবিদ্যা, ফর্মাল লজিক নামক একটা সম্পূর্ণ শৃঙ্খলা, যেখানে আমরা এ, বি, সির মতো প্রতীক ব্যবহার করে যুক্তির কাঠামো বিশ্লেষণ করি, বিষয়বস্তু যাই হোক না কেন। প্রিয়র অ্যানালাইসিস দুটো খণ্ডে বিভক্ত। প্রথম খণ্ডের প্রথমার্ধে অ্যারিস্টটল তার তত্ত্বের আনুষ্ঠানিক বিবৃতি দেন, সিলোজিজমের নিয়ম প্রমাণ করেন, আর দেখান বৈধ অনুমান ঠিক কোন কোন রূপ নিতে পারে। দ্বিতীয়ার্ধে তিনি এই তত্ত্বকে ব্যবহারিক নির্দেশনায় রূপ দেন, কিভাবে একটা সিলোজিজম তৈরি করতে হয়, কি কি ভুল এড়াতে হয়। আর দ্বিতীয় খণ্ডে তিনি আলোচনা করেন
সিলোজিজমের বিভিন্ন বৈশিষ্ট্য ও সম্পর্কিত যুক্তি পদ্ধতি, যেমন মিথ্যা প্রাঙ্গণ থেকে সত্য সিদ্ধান্ত বের হওয়ার সম্ভাবনা, আর সাধারণ যুক্তিভুলগুলো যা আজও আমরা তর্ক বিতর্কে অজান্তেই করে ফেলি। স্বীকার করে নেওয়া ভালো, এই বইটা তুলনামূলকভাবে কারিগরি ঘন। অ্যারিস্টটল এখানে প্রায় গাণিতিক নিখুঁততায় প্রতিটা সম্ভাব্য সমন্বয় পরীক্ষা করেন, কিন্তু এর মূল ধারণাগুলো, বিশেষ করে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রথম চিত্রের সিলোজিজম আর শেষ দিকের প্রায়োগিক যুক্তিভুলগুলো, একেবারে রোজকার উদাহরণ দিয়ে স্পষ্টভাবে বোঝা সম্ভব। তাহলে চলুন শুরু করা যাক সেই মৌলিক প্রশ্ন দিয়ে, ঠিক কখন দুটো বাক্য থেকে তৃতীয় একটা বাক্য অবশ্যম্ভাবীভাবে বেরিয়ে আসে? মৌলিক সংজ্ঞা ও প্রথম চিত্র। অ্যারিস্টটল শুরু করেন একেবারে ভিত্তি থেকে। একটা সিলোজিজম তৈরি হয় দুটো প্রাঙ্গণ দিয়ে, আর প্রতিটা প্রাঙ্গণ তৈরি হয় দুটো পদ দিয়ে, একটা বিধেয়, একটা উদ্দেশ্য। যেমন মানুষ প্রাণী, এখানে প্রাণী বিধেয় আর মানুষ উদ্দেশ্য। দুটো প্রাঙ্গণ যখন একটা সাধারণ পদ ভাগ করে নেয়, যাকে বলা হয় মধ্যপদ বা মিডল টার্ম, তখনই এই দুটো প্রাঙ্গণ জোড়া লাগিয়ে একটা তৃতীয় সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হয়। মধ্যপদটাই আসলে সেই হেতু, যেটা দুটো ভিন্ন প্রাঙ্গণকে একসাথে বেঁধে একটা নতুন সম্পর্ক তৈরি করে। উদাহরণ দিয়ে বলি, প্রতিটা মানুষ প্রাণী আর প্রতিটা প্রাণী মরণশীল। এই দুটো বাক্যে প্রাণী শব্দটা সাধারণ, এটাই মধ্যপদ। এই দুটো বাক্য জোড়া লাগিয়েই আমরা বলতে পারি প্রতিটা মানুষ মরণশীল, একটা নতুন সিদ্ধান্ত যা কোনো একটা প্রাঙ্গণেই এককভাবে বলা হয়নি, কিন্তু দুটো মিলিয়ে অবশ্যম্ভাবীভাবে বেরিয়ে আসে। এবার একটা গুরুত্বপূর্ণ নীতির কথা বলি, যেটা অ্যারিস্টটলের পুরো তত্ত্বের ভিত্তি। এটাকে পরবর্তীকালে ল্যাটিনে বলা হয় সবার সম্পর্কে ও কারো সম্পর্কে না এই নীতি। অ্যারিস্টটল সংজ্ঞা দেন, একটা পদ যখন আরেকটা পদের সবটার সম্পর্কে বলা হয়, তার মানে হলো উদ্দেশ্যের এমন কোনো একটা দৃষ্টান্ত খুঁজে পাওয়া যাবে না যার সম্পর্কে বিধেয়টা প্রযোজ্য নয়। যদি প্রাণী পদটা মানুষের সবার সম্পর্কে প্রযোজ্য হয়, তার মানে প্রতিটা একক মানুষই প্রাণী, ব্যতিক্রম ছাড়া। একইভাবে কারো সম্পর্কে না মানে উদ্দেশ্যের এমন কোনো দৃষ্টান্তই নেই যার সম্পর্কে বিধেয়টা প্রযোজ্য। এই সহজ, প্রায় তুচ্ছ শোনানো নীতিটাই আসলে সিলোজিজমের গোটা যন্ত্রটাকে সচল রাখে। কারণ যদি এ পদটা বি এর সবার সম্পর্কে প্রযোজ্য হয় আর বি পদটা সি এর সবার সম্পর্কে প্রযোজ্য হয়, তাহলে যুক্তিসঙ্গতভাবে এ কে সি এরও সবার সম্পর্কে প্রযোজ্য হতেই হবে। কারণ সি এর প্রতিটা দৃষ্টান্তই বি এর দৃষ্টান্ত, আর বি এর প্রতিটা দৃষ্টান্তই এ এর দৃষ্টান্ত। এই সরল যৌক্তিক শৃঙ্খলটাই সিলোজিজমের প্রাণ। অ্যারিস্টটল আরেকটা গুরুত্বপূর্ণ পার্থক্য টানেন, নিখুঁত বনাম অসম্পূর্ণ সিলোজিজম। একটা সিলোজিজমকে তিনি নিখুঁত বলেন যখন সেটার সিদ্ধান্তটা স্পষ্টভাবে বেরিয়ে আসে শুধু যা প্রাঙ্গণে বলা আছে তা থেকেই, কোনো অতিরিক্ত ধাপ বা অতিরিক্ত বাক্য যোগ করার দরকার হয় না। আর একটা সিলোজিজম অসম্পূর্ণ যখন সিদ্ধান্তটা প্রাঙ্গণ থেকে অবশ্যম্ভাবীভাবে বের হয় বটে, কিন্তু সেটা স্পষ্ট করে দেখানোর জন্য এক বা একাধিক অতিরিক্ত ধাপের প্রয়োজন হয়। কেন এই পার্থক্যটা গুরুত্বপূর্ণ? কারণ অ্যারিস্টটলের গোটা কৌশলটাই এখানে লুকিয়ে আছে। তিনি প্রথমে কয়েকটা নিখুঁত সিলোজিজমের রূপ প্রতিষ্ঠা করেন, সেগুলোর বৈধতা স্বতঃসিদ্ধ, নিজে থেকে স্পষ্ট। তারপর তিনি দেখান বাকি সব ধরনের বৈধ সিলোজিজমকে কিভাবে এই নিখুঁত রূপগুলোতে রূপান্তরিত করা যায়। এভাবেই তিনি গোটা তত্ত্বকে মাত্র কয়েকটা মৌলিক নিয়মের উপর দাঁড় করান, অনেকটা জ্যামিতির স্বতঃসিদ্ধ পদ্ধতির মতো। এবার আসি সেই কেন্দ্রীয় ধারণায়। অ্যারিস্টটল তিনটে চিত্র চিহ্নিত করেন, যা নির্ভর করে মধ্যপদটা কোথায় বসেছে তার ওপর। প্রথম চিত্রে সবচেয়ে নিখুঁত সিলোজিজমগুলো পাওয়া যায়। প্রথম চিত্রে মধ্যপদটা একদিকে বিধেয় আবার আরেক দিকে উদ্দেশ্য হিসেবে বসে, অর্থাৎ দুই প্রান্তের ঠিক মাঝখানে। এখান থেকেই আমরা পাই সবচেয়ে বিখ্যাত মুড, যাকে মধ্যযুগীয় যুক্তিবিদরা নাম দিয়েছিলেন বারবারা। যদি এ সব বি সম্পর্কে প্রযোজ্য হয়,
যেমন প্রতিটা প্রাণী মরণশীল, আর বি সব সি এর সম্পর্কে প্রযোজ্য হয়, যেমন প্রতিটা মানুষ প্রাণী, তাহলে এ সব সি এর সম্পর্কে প্রযোজ্য হতেই হবে, অর্থাৎ প্রতিটা মানুষ মরণশীল। অ্যারিস্টটল নিজে যে উদাহরণ ব্যবহার করেন তা প্রায় একই রকম। প্রাণী, মানুষ, ঘোড়ার মতো সহজ রোজকার পথ দিয়ে তিনি দেখান কিভাবে এই কাঠামো যে কোনো বিষয়বস্তুর ওপর প্রযোজ্য হতে পারে, আর এর নেতিবাচক সংস্করণ, যাকে বলা হয় সেলারেন্ট, যদি এ কোনো বি এর সম্পর্কেই প্রযোজ্য না হয় আর বি সব সি সম্পর্কে প্রযোজ্য হয়, তাহলে এ কোনো সি এর সম্পর্কেই প্রযোজ্য হবে না। এই দুটো মুড, বারবারা আর সেলারেন্ট, অ্যারিস্টটলের মতে সম্পূর্ণ নিখুঁত। এদের বৈধতা প্রমাণের জন্য কোনো অতিরিক্ত ধাপের দরকার নেই। সবার সম্পর্কে ও কারো সম্পর্কে না, এই নীতি থেকেই এদের সত্যতা সরাসরি স্পষ্ট। কিন্তু অ্যারিস্টটল এখানেই থামেন না। তিনি প্রশ্ন করেন, প্রথম চিত্রে যদি দুটো প্রাঙ্গণই সার্বিক না হয়ে একটা সার্বিক আর একটা বিশেষ হয়, তাহলে কি হবে? অথবা যদি প্রথম পদটা মধ্যপদের সবার সম্পর্কে প্রযোজ্য হয়, কিন্তু মধ্যপদ শেষ পদের কারো সম্পর্কেই প্রযোজ্য না হয়, তাহলে কি কোনো সিদ্ধান্তই বের হয়? এখানেই অ্যারিস্টটল একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পদ্ধতিগত পদক্ষেপ নেন। যখন কোনো একটা সমন্বয় থেকে বৈধ সিদ্ধান্ত বের হয় না, তখন তিনি সেটা প্রমাণ করেন কংক্রিট উদাহরণ দিয়ে। তিনি এমন পথ বেছে নেন যেখানে প্রাঙ্গণগুলো সত্য হলেও কখনো একটা সর্বজনীন সিদ্ধান্ত বের হয়, আবার কখনো একেবারেই বিপরীত সিদ্ধান্ত বের হয়, যা দেখিয়ে দেয় শুধু ওই সমন্বয় থেকে কোনো নির্দিষ্ট সিদ্ধান্তই অবশ্যম্ভাবীভাবে বের হয় না। এই পদ্ধতিটা নেতিবাচক প্রমাণের জন্য কংক্রিট দৃষ্টান্ত ব্যবহার করা যুক্তিবিদ্যায় আজও একটা মৌলিক কৌশল। তাহলে প্রথম চিত্র থেকে আমরা যা শিখলাম তা হলো, মধ্যপদের অবস্থানই ঠিক করে দেয় কোন সমন্বয়গুলো থেকে বৈধ সিদ্ধান্ত বের হবে আর কোনগুলো থেকে হবে না। প্রথম চিত্র সবচেয়ে স্বাভাবিক এবং সবচেয়ে নিখুঁত, কারণ এখানে যুক্তির গতিপথ সরাসরি সাধারণ থেকে বিশেষের দিকে। কিন্তু মধ্যপদ যদি অন্যভাবে বসে, যদি এটা দুটো প্রাঙ্গণেই বিধেয় হয় বা দুটো প্রাঙ্গণেরই উদ্দেশ্য হয়, তাহলে আমরা পাই দ্বিতীয় আর তৃতীয় চিত্র, যেখানে সিলোজিজম বৈধ হলেও সেগুলো আর নিখুঁত থাকে না। এখন আমরা সেই চিত্রগুলো নিয়েই কথা বলবো, সাথে আরেকটা জটিল স্তর, যখন প্রাঙ্গণে সম্ভাব্য বা আবশ্যিক এর মতো মডাল শব্দ যুক্ত হয়। বাকি চিত্র, মিশ্র প্রাঙ্গণ ও মডাল সিলোজিজম। প্রথম চিত্রে আমরা দেখেছি মধ্যপদ একদিকে বিধেয় আরেকদিকে উদ্দেশ্য, অর্থাৎ দুই প্রান্তের ঠিক মাঝখানে বসে। কিন্তু মধ্যপদ যদি অন্যভাবে সাজানো হয়, অ্যারিস্টটল দেখান আরও দুটো সম্ভাব্য বিন্যাস আছে, আর সেগুলো থেকেই আসে দ্বিতীয় ও তৃতীয় চিত্র। দ্বিতীয় চিত্রে মধ্যপদটা দুটো প্রাঙ্গণেই বিধেয় হিসেবে বসে, অর্থাৎ উভয় প্রাঙ্গণের শেষে। এখানে একটা গুরুত্বপূর্ণ সত্য আছে, বৈধ সিদ্ধান্ত পেতে হলে একটা প্রাঙ্গণ অবশ্যই নেতিবাচক হতে হবে। ভাবুন তো কেন? যদি দুটো প্রাঙ্গণই স্বীকৃতিমূলক হয়, তাহলে দুটো ভিন্ন জিনিসই একই তৃতীয় জিনিসের অন্তর্ভুক্ত বলে জানা যায়, কিন্তু তাদের একে অপরের সাথে সম্পর্ক কী তা নিয়ে কিছুই বলা যায় না। যেমন প্রতিটা মানুষ প্রাণী আর প্রতিটা ঘোড়া প্রাণী, দুটোই সত্য, কিন্তু এখান থেকে মানুষ আর ঘোড়ার মধ্যে কোনো সম্পর্ক বের করা যায় না। দ্বিতীয় চিত্রের একটা বিখ্যাত মুড, যাকে মধ্যযুগে বলা হয় সিজার, যদি এম কোনো এন এর সম্পর্কে প্রযোজ্য না হয় আর এম সব ও এর সম্পর্কে প্রযোজ্য হয়, তাহলে এন কোনো ও এর সম্পর্কেই প্রযোজ্য হবে না। আর এর একটা সহোদর মুড ক্যামিস্ট্রেস, যেখানে একটা সার্বিক স্বীকৃতি আর একটা সার্বিক অস্বীকৃতি মিলে একটা সার্বিক নেতিবাচক সিদ্ধান্ত তৈরি করে, শুধু ক্রম উল্টে। লক্ষণীয়, অ্যারিস্টটল এই মুডগুলোকে নিখুঁত বলেন না, তিনি এগুলোর বৈধতা প্রমাণ করেন প্রথম চিত্রের উপর নির্ভর করে, মূলত প্রাঙ্গণগুলোর একটাকে উল্টে প্রথম চিত্রে রূপান্তরিত করে। তারপর দেখান সিদ্ধান্তটা সেখান থেকে অবশ্যম্ভাবীভাবে বের হচ্ছে। তৃতীয় চিত্রে মধ্যপদটা উল্টো, দুটো প্রাঙ্গণেই এটা উদ্দেশ্য হিসেবে বসে, অর্থাৎ শুরুতে।
এখানে অ্যারিস্টটল বেশ কয়েকটা মুড চিহ্নিত করেন, যেমন দাতিসি আর ফেলোপটন, যেগুলোর সিদ্ধান্ত সবসময় বিশেষ হয়, কখনো সার্বিক নয়। কেন? কারণ মধ্যপদ যখন দুটো প্রাঙ্গণেরই উদ্দেশ্য হিসেবে বসে, তখন সেই দুটো বিধেয় পদের মধ্যে যে সম্পর্ক পাওয়া যায় তা শুধু সেই সাধারণ মধ্যপদের কিছু অংশের মধ্য দিয়ে যায়, পুরো সার্বিকতা নিশ্চিত করা যায় না। উদাহরণ হিসেবে অ্যারিস্টটল দেখান, যদি সব আর এস এর সম্পর্কে প্রযোজ্য হয় এবং সব পিও এস এর সম্পর্কে প্রযোজ্য হয়, তাহলে পি কিছু আর এর সম্পর্কে প্রযোজ্য হতেই হবে। কেন শুধু কিছু, পুরোটা নয়? কারণ এস এর দৃষ্টান্তগুলোর মধ্য দিয়েই আমরা জানি পি এবং আর উভয় ক্ষেত্রেই একসাথে প্রযোজ্য হচ্ছে। কিন্তু এস এর বাইরে পি এবং আর এর সম্পর্ক কি, সে বিষয়ে প্রাঙ্গণ কিছুই বলে না। এই তিনটে চিত্র মিলিয়ে অ্যারিস্টটল মোট 14টা বৈধ মুড প্রতিষ্ঠা করেন। প্রথম চিত্রে 4, দ্বিতীয় চিত্রে 4 এবং তৃতীয় চিত্রে 6। আর প্রতিটা চিত্রের জন্য তিনি নিয়মতান্ত্রিকভাবে পরীক্ষা করেন কোন কোন সমন্বয় থেকে বৈধ সিদ্ধান্ত বের হয়, কোনগুলো থেকে হয় না, আর প্রতিটা ক্ষেত্রে সেটা কংক্রিট উদাহরণ দিয়ে দেখান। একটা ঐতিহাসিক তথ্য আকর্ষণীয়, অ্যারিস্টটল একটা চতুর্থ চিত্রও স্বীকার করেননি, যা পরে গ্যালেন, যিনি একজন বিখ্যাত চিকিৎসক দার্শনিক, তার নামে যুক্ত হয়েছিল বলে অনেকে মনে করেন। অনুবাদক ও পণ্ডিতদের অনেকের মতে অ্যারিস্টটল এখানে ঠিকই ছিলেন। চতুর্থ চিত্রটা আসলে প্রথম চিত্রেরই একটা রূপান্তরিত সংস্করণ, আলাদা কোনো মৌলিক কাঠামো নয়। এবার আসি এমন একটা জায়গায় যেখানে অ্যারিস্টটলের তত্ত্ব সবচেয়ে জটিল হয়ে ওঠে, মডাল সিলোজিজম। এতক্ষণ আমরা যে বাক্যগুলো নিয়ে কথা বলেছি সেগুলো সবই সরল, শুধু বলছে কিছু একটা অন্য কিছুর সম্পর্কে প্রযোজ্য বা নয়। কিন্তু ভাষায় আমরা প্রায় আরেকটা মাত্রা যোগ করি, আবশ্যিকভাবে প্রযোজ্য বা সম্ভবত প্রযোজ্য। যেমন প্রতিটা মানুষ আবশ্যিকভাবে প্রাণী, আর প্রতিটা মানুষ সম্ভবত সাদা। এই দুটো বাক্যের মধ্যে একটা গুণগত পার্থক্য আছে, আর অ্যারিস্টটল চান এই পার্থক্যটাকেও তার সিলোজিজম তত্ত্বের মধ্যে আনতে। প্রশ্ন হলো, যদি একটা প্রাঙ্গণ আবশ্যিক হয় আর আরেকটা সরল হয়, তাহলে সিদ্ধান্তটা কী ধরনের হবে, আবশ্যিক নাকি সরল? আর যদি একটা প্রাঙ্গণ সম্ভাব্য হয়, তাহলে? স্বীকার করে নেওয়া ভালো, এই অংশটা নিয়ে অ্যারিস্টটল নিজেও বেশ কিছু অসঙ্গতির মুখোমুখি হন। আর আধুনিক যুক্তিবিদদের অনেকেই মনে করেন তার মডাল বিশ্লেষণের কিছু অংশ পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ নয়। এমনকি একটা জায়গায় তিনি নিজেই এমন একটা সিলোজিজমকে অবৈধ ঘোষণা করেন যা যুক্তিসঙ্গতভাবে সত্য হওয়া উচিত ছিল। যা কিছু নড়ে তা যে কোনো মুহূর্তেই প্রাণী হতে পারে, আর সব মানুষ নড়তে পারে। এই দুটো প্রাঙ্গণ থেকে তিনি সিদ্ধান্ত নাকচ করেন, কারণ তার মতে উপসংহারটা আবশ্যিক হওয়া উচিত। মানুষ তো আবশ্যিকভাবে প্রাণী, অথচ প্রাঙ্গণগুলো ছিল শুধু সম্ভাব্য। কেন এই অসামঞ্জস্যতা গুরুত্বপূর্ণ একটা পর্যবেক্ষণ? কারণ এটা দেখায় অ্যারিস্টটল তার সিলোজিজমকে শুধু একটা যান্ত্রিক প্রতীক খেলা হিসেবে দেখতেন না, তিনি চাইতেন সিদ্ধান্তটা বাস্তব জগতের সত্যতার সাথেও সঙ্গতিপূর্ণ হোক। এই কারণেই সেখানে যান্ত্রিক নিয়ম এক জিনিস বলে, কিন্তু বাস্তব জ্ঞান আরেকটা বলে। সেখানে তিনি মাঝে মধ্যে দ্বিধাগ্রস্ত হয়ে পড়েন। এই টানাপোড়েনটাই তার যুক্তিবিদ্যাকে নিছক প্রতীকী গণিত না বানিয়ে সত্যের সন্ধানে মনের একটা হাতিয়ার বানিয়ে রাখে। এই মডেল আলোচনা বেশ দীর্ঘ ও কারিগরি, বইয়ের প্রায় 15টা অধ্যায় জুড়ে বিস্তৃত। এখানে আমরা এর মূল চ্যালেঞ্জটা বুঝে নিলাম, বিস্তারিত প্রতিটা মুড না ঘেঁটে। কারণ এরপর অ্যারিস্টটল আবার তার মূল থিমে ফিরে আসেন, আর সেখানে আসে তত্ত্বের সবচেয়ে সুন্দর একটা সংহতি। তিনি দেখান দ্বিতীয় আর তৃতীয় চিত্রের প্রতিটা বৈধ সিলোজিজমকেই প্রথম চিত্রের সার্বিক মুডে রূপান্তরিত করা সম্ভব। অর্থাৎ শেষ পর্যন্ত সব কিছুই সেই বারবারা আর সেলারেন্টেই ফিরে যায়, যেখান থেকে আমরা শুরু করেছিলাম। এটা কোনো কাকতালীয় ব্যাপার না, এটা অ্যারিস্টটলের গোটা প্রকল্পের সবচেয়ে বড় অর্জন। তিনি দেখাচ্ছেন মানুষের যুক্তির বিশাল বৈচিত্র্য, তার অসংখ্য রূপ শেষ পর্যন্ত মাত্র দুটো মৌলিক সত্যসিদ্ধ নিয়মের উপর দাঁড়িয়ে আছে। এই রূপান্তরের সম্পূর্ণ প্রক্রিয়াটা আর সিলোজিজমের জন্য
ন্যূনতম সত্যগুলো কি কি এই নিয়েই আমরা এখন বিস্তারিত আলোচনা করব। সব পথ প্রথম চিত্রে ফেরে। আমরা একটা চমকপ্রদ দাবির মুখোমুখি হয়েছি। দ্বিতীয় আর তৃতীয় চিত্রের প্রতিটা বৈধ সিলোজিজমকেই নাকি প্রথম চিত্রের সার্বিক মুডে রূপান্তরিত করা সম্ভব। এখন আমরা দেখব অ্যারিস্টটল ঠিক কিভাবে এই দাবিটা প্রমাণ করেন, আর কেন এটাই তার গোটা তত্ত্বের সবচেয়ে সুন্দর অংশ। প্রথমে অ্যারিস্টটল একটা গুরুত্বপূর্ণ পার্থক্য টানেন। যে কোনো প্রমাণ হয় প্রত্যক্ষ অথবা প্রকল্প ভিত্তিক। প্রত্যক্ষ প্রমাণে আমরা সরাসরি প্রাঙ্গণ থেকে সিদ্ধান্তে পৌঁছাই। প্রকল্প ভিত্তিক প্রমাণে আমরা প্রথমে একটা বিপরীত অনুমান করে নিই, তারপর দেখাই সেই অনুমান থেকে একটা অসম্ভব বা স্ববিরোধী ফলাফল বেরিয়ে আসছে। এটাকে বলা হয় অসম্ভবে পর্যবসিত করে প্রমাণ। এই দ্বিতীয় পদ্ধতিটা নিয়ে আমরা বিস্তারিত কথা বলবো, কিন্তু প্রথমে দেখি প্রত্যক্ষ প্রমাণের ক্ষেত্রে অ্যারিস্টটল কিভাবে মধ্যপদের ভূমিকাটা ব্যাখ্যা করেন। ধরুন আপনি প্রমাণ করতে চান এ পদটা বি পদের সম্পর্কে প্রযোজ্য। অ্যারিস্টটল বলেন আপনি যদি সরাসরি ধরে নেন এ বি এর সম্পর্কে প্রযোজ্য, তাহলে সেটা তো প্রমাণ নয়, সেটা তো যা প্রমাণ করতে চাইছেন সেটাকেই আগে থেকে ধরে নেওয়া। বরং আপনাকে একটা তৃতীয় পদ, একটা মধ্যপদ সি আনতে হবে, যেটা এ আর বি উভয়ের সাথে সম্পর্কিত। সি যদি এ এর সম্পর্কে বলা যায় আর বি যদি সি এর সম্পর্কে বলা যায়, তবেই এ এবং বি এর মধ্যে একটা প্রকৃত অর্থবহ সংযোগ স্থাপিত হয়। এই থেকেই বেরিয়ে আসে একটা মৌলিক নীতি: কোনো সিলোজিজমেই কখনো তিনটার বেশি পদ লাগে না, আর ঠিক দুটো প্রাঙ্গণ যথেষ্ট। অ্যারিস্টটল এটা যত্ন সহকারে প্রমাণ করেন। তিনি দেখান যদি 4 বা তার বেশি পদ ব্যবহার করে একটা সিদ্ধান্তে পৌঁছানো হয়, তাহলে আসলে সেটা একটা সিলোজিজম নয়, বরং একাধিক সিলোজিজমের একটা শৃঙ্খল, যেখানে প্রতিটা ধাপ নিজে থেকে 3টা পদের একটা সম্পূর্ণ সিলোজিজম। একটা একক প্রকৃত সিলোজিজমের মৌলিক একক সবসময় 3টা পদ, দুটো প্রাঙ্গণ, এর বেশিও না কমও না। এই আবিষ্কারটার সৌন্দর্য এখানেই। মানুষের যুক্তি যতই জটিল মনে হোক, যতই লম্বা তর্ক বিতর্কের শৃঙ্খল হোক না কেন, প্রতিটা একক ধাপ শেষ পর্যন্ত এই একই ন্যূনতম কাঠামোই ভেঙে ফেলা সম্ভব। জটিল একটা তর্ক আসলে অনেকগুলো ছোট্ট 3পদী সিলোজিজমের একটা শৃঙ্খল মাত্র। এবার আসি সেই দুটো নিয়মে। যে কোনো বৈধ সিলোজিজমের জন্য অবশ্যই পূরণ হতে হবে এমন দুটো ন্যূনতম শর্ত। প্রথম নিয়ম: প্রতিটা সিলোজিজমে অন্তত একটা প্রাঙ্গণ অবশ্যই সার্বিক হতে হবে। শুধু দুটো বিশেষ প্রাঙ্গণ থেকে কখনোই কোনো বৈধ সিদ্ধান্ত বের হয় না। কেন? কারণ যদি দুটো প্রাঙ্গণই শুধু কিছু নিয়ে কথা বলে, তাহলে মধ্যপদের যে অংশ প্রথম প্রাঙ্গণে উল্লেখ করা হয়েছে আর যে অংশ দ্বিতীয় প্রাঙ্গণে উল্লেখ করা হয়েছে তারা একই অংশ কিনা সেটা নিশ্চিত করার কোনো উপায়ই থাকে না। দ্বিতীয় নিয়ম: প্রতিটা সিলোজিজমে অন্তত একটা প্রাঙ্গণ অবশ্যই স্বীকৃতিমূলক হতে হবে। শুধু দুটো নেতিবাচক প্রাঙ্গণ থেকেও কখনো বৈধ সিদ্ধান্ত বের হয় না, কারণ দুটো নেতিবাচক বিবৃতি শুধু বলে দুটো জিনিস একে অপরের সাথে সংযুক্ত নয়, কিন্তু এই সংযুক্ত না হওয়া থেকে কোনো ইতিবাচক সংযোগ তৈরি করা অসম্ভব। আর অ্যারিস্টটল আরেকটা সুন্দর পর্যবেক্ষণ যোগ করেন: সিদ্ধান্তের প্রকৃতি সবসময় প্রাঙ্গণগুলোর দুর্বলতম বৈশিষ্ট্য অনুসরণ করে। যদি কোনো একটা প্রাঙ্গণ নেতিবাচক হয়, সিদ্ধান্তও নেতিবাচক হবে। যদি কোনো একটা প্রাঙ্গণ বিশেষ হয়, সিদ্ধান্তও বিশেষ হবে, সার্বিক নয়। এই নিয়মগুলো একসাথে মিলিয়ে অ্যারিস্টটল একটা সম্পূর্ণ পূর্বাভাসযোগ্য কাঠামো তৈরি করেন। আপনি যদি জানেন প্রাঙ্গণ দুটোর প্রকৃতি কী, আপনি আগে থেকেই বলতে পারবেন সিদ্ধান্তটা কী ধরনের হতে পারে বা আদৌ কোনো সিদ্ধান্ত সম্ভব কি না। এই কাঠামোগত নিয়মগুলো প্রতিষ্ঠা করার পর অ্যারিস্টটল একটা অত্যন্ত ব্যবহারিক প্রশ্নে যান: বাস্তবে কিভাবে একটা সিলোজিজম খুঁজে বের করবেন? যদি আপনার হাতে একটা সিদ্ধান্ত থাকে যা আপনি প্রমাণ করতে চান, তাহলে সঠিক প্রাঙ্গণ, সঠিক মধ্যপথ কিভাবে বেছে নেবেন? অ্যারিস্টটল একটা পদ্ধতিগত কৌশল দেন। যে পথটা সম্পর্কে আপনি কিছু প্রমাণ করতে চান
তার সম্পর্কে যা যা প্রযোজ্য তার পূর্ববর্তী বা অনুবর্তী পদ এবং যা যা প্রযোজ্য নয় এই দুটো তালিকা তৈরি করুন। তারপর দেখুন দুটো তালিকার মধ্যে কোথাও একটা সাধারণ পদ পাওয়া যায় কিনা যেটা মধ্যপদ হিসেবে কাজ করতে পারে। এই পদ্ধতিটা অনেকটা আধুনিক সমস্যা সমাধানের কৌশলের মতো শোনায়, একটা সিস্টেমেটিক অনুসন্ধান পদ্ধতি, দৈবত অনুমানের উপর নির্ভর না করে। আর সবশেষে বইয়ের শেষ অংশের একেবারে শেষ অধ্যায়ে অ্যারিস্টটল আবার ফিরে যান একটা পুরনো প্রশ্নে, যা আমরা দ্য ইন্টারপ্রিটেশনে দেখেছিলাম। একটা বিবৃতির বিকৃত দ্বন্দ্বমূলক প্রতিপক্ষ কোনটা তিনি সতর্ক করেন, মানুষ অসাদা আর মানুষ সাদা নয়। এই দুটো বাক্য শুনতে প্রায় একই রকম মনে হলেও এদের মধ্যে একটা সূক্ষ্ম যৌক্তিক পার্থক্য আছে, যা ভুল বুঝলে সিলোজিজম তৈরির সময় মারাত্মক রকমের ভুল হতে পারে। এই সতর্কটা দেখায় অ্যারিস্টটল কতটা সতর্ক ছিলেন। ভাষায় প্রতিটা সূক্ষ্ম মোচড়ও তার যুক্তিবিদ্যায় গুরুত্বপূর্ণ, কারণ একটা ছোট্ট অস্পষ্টতাও পুরো একটা যুক্তির শৃঙ্খলকে ভেঙে দিতে পারে। তাহলে বইয়ের প্রথম খণ্ড থেকে আমরা যা নিয়ে বের হচ্ছি, একটা সম্পূর্ণ স্বয়ংসম্পূর্ণ তত্ত্ব, যেখানে মানুষের প্রতিটা বৈধ যুক্তির কাঠামোকে মাত্র 3টা চিত্রে 14টা মুড আর 2টো মৌলিক নিয়মে গুছিয়ে ফেলা হয়েছে। আর দেখানো হয়েছে এই সব কিছুই শেষ পর্যন্ত মাত্র 2টো সত্যসিদ্ধ নিখুঁত নিয়মের উপর দাঁড়িয়ে আছে। কিন্তু বইয়ের দ্বিতীয় খণ্ডে অ্যারিস্টটল আরও গভীরে যান। তিনি প্রশ্ন করেন, মিথ্যা প্রাঙ্গণ থেকেও কি সত্য সিদ্ধান্ত বের হতে পারে? আর মানুষ তর্কে কি কি সাধারণ ভুল করে, যেগুলো দেখতে সিলোজিজমের মতো মনে হয় কিন্তু আসলে তা নয়। এখন আমরা ঠিক সেই প্রশ্নগুলোর ভেতরে ঢুকব। মিথ্যা প্রাঙ্গণ থেকে সত্য সিদ্ধান্ত, বৃত্তাকার প্রমাণ ও যুক্তি ভুল। বইয়ের দ্বিতীয় খণ্ডে অ্যারিস্টটল সিলোজিজমের আনুষ্ঠানিক কাঠামো ছেড়ে এমন কিছু প্রশ্নে যান যেগুলো শুনতে প্রায় দার্শনিক ধাঁধার মতো লাগে। প্রথম প্রশ্নটাই এরকম, মিথ্যা প্রাঙ্গণ থেকে কি কখনো সত্য সিদ্ধান্ত বের হতে পারে? প্রথমে অ্যারিস্টটল একটা জিনিস স্পষ্ট করে দেন, সত্য প্রাঙ্গণ থেকে কখনোই মিথ্যা সিদ্ধান্ত বের হতে পারে না। এটা যুক্তিবিদ্যার একটা মৌলিক নিশ্চয়তা। যদি দুটো সত্য বাক্য যথাযথভাবে জোড়া লাগানো যায়, সিদ্ধান্তটাও সত্য হতেই হবে, না হলে যুক্তির পুরো কাঠামোটাই ভেঙে পড়ে। কিন্তু উল্টোটা, মিথ্যা প্রাঙ্গণ থেকে সত্য সিদ্ধান্ত বের হওয়া, এটা সম্পূর্ণ সম্ভব। আর অ্যারিস্টটল একটা চমৎকার উদাহরণ দিয়ে দেখান। ধরুন, প্রাণী কোনো পাথরের সম্পর্কেই প্রযোজ্য নয়, আর পাথর কোনো মানুষের সম্পর্কেই প্রযোজ্য নয়। এই দুটো বাস্তব সত্য প্রাঙ্গণ। কিন্তু এবার যদি আমরা ইচ্ছাকৃতভাবে দুটোই উল্টে ফেলি, ধরে নিই প্রাণী সব পাথরের সম্পর্কে প্রযোজ্য আর পাথর সব মানুষের সম্পর্কে প্রযোজ্য, এই দুটোই সম্পূর্ণ মিথ্যা। অথচ এই দুটো মিথ্যা প্রাঙ্গণ থেকেও প্রথম চিত্রের নিয়ম মেনে সিলোজিজম করলে সিদ্ধান্ত দাঁড়ায় সব প্রাণী মানুষের সম্পর্কে প্রযোজ্য, আর এই সিদ্ধান্তটা সম্পূর্ণ সত্য। কিভাবে সম্ভব হলো এটা? কারণ যুক্তির কাঠামোটা গঠনগতভাবে ঠিকই ছিল, শুধু বিষয়বস্তুটা ভুল ছিল। আর কাকতালীয়ভাবে দুটো ভুল একসাথে মিলে সঠিক দিকে পৌঁছে দিয়েছে। অ্যারিস্টটল এখানে একটা গুরুত্বপূর্ণ সতর্কবার্তা দেন, যা আজও প্রাসঙ্গিক। একটা সিদ্ধান্ত সত্য হওয়া মানে এই নয় যে তার পেছনের যুক্তি বা প্রাঙ্গণগুলো সঠিক ছিল। কারো যুক্তি যদি একটা সত্য উপসংহারে পৌঁছায়, তার মানে এই নয় যে তার প্রাঙ্গণগুলো নির্ভরযোগ্য। এই সতর্কটা রোজকার তর্ক বিতর্কে অত্যন্ত গুরুত্বপূর্ণ। একজনের সিদ্ধান্ত ঠিক হলেই তার যুক্তিটাও ঠিক, এটা ধরে নেওয়া একটা বিপজ্জনক ভুল। এবার আসি সেই পদ্ধতিতে, রিডাকটিকো অ্যাড ইম্পসিবল বা অসম্ভবে পর্যবসিত করে প্রমাণ। এই পদ্ধতির কাঠামোটা সুন্দর ও শক্তিশালী। ধরুন, আপনি প্রমাণ করতে চান এ সব বি এর সম্পর্কে প্রযোজ্য। আপনি প্রথমে ঠিক উল্টোটা ধরে নেন, অর্থাৎ কল্পনা করেন এ কোনো বি এর সম্পর্কেই প্রযোজ্য নয়, অথবা অন্তত কিছু বি এর সম্পর্কে প্রযোজ্য নয়। তারপর এই অনুমানকে আরেকটা প্রাঙ্গণের সাথে জোড়া লাগিয়ে আপনি এমন একটা সিদ্ধান্তে পৌঁছান যেটা সরাসরি কোনো পরিচিত সত্যের বিরোধিতা করে, একটা স্ববিরোধ।
একটা অসম্ভব ফলাফল। যেহেতু যুক্তির প্রতিটা ধাপ বৈধ ছিল, তাই সমস্যাটা মূল অনুমানেই থাকতে হবে। অর্থাৎ আপনার প্রাথমিক অনুমান এ কোনো বি এর সম্পর্কে প্রযোজ্য নয়, এটা মিথ্যা প্রমাণিত হয়। আর তাই তার দ্বন্দ্বমূলক বিপরীতটাই এ সব বি এর সম্পর্কে প্রযোজ্য, এটা সত্য হতে বাধ্য। এই কৌশলটার সৌন্দর্য হলো আপনাকে সরাসরি ইতিবাচকভাবে কিছু প্রমাণ করতে হচ্ছে না, আপনি শুধু দেখাচ্ছেন বিপরীতটা মানলে জগৎ অসম্ভব হয়ে যায়। অ্যারিস্টটল দেখান দ্বিতীয় ও তৃতীয় চিত্রের কিছু সিলোজিজম যেগুলো সরাসরি প্রমাণ করা কঠিন, সেগুলো এই পদ্ধতিতে খুব সহজে প্রমাণ করা যায়। বিপরীত অনুমান করে প্রথম চিত্রে নিয়ে গিয়ে একটা স্ববিরোধ দেখিয়ে দিয়ে। আমরা আগে দেখেছি সমুদ্র যুদ্ধের যুক্তিতে অ্যারিস্টটল একটা সরল নীতি নিয়ে সিরিয়াস হয়ে ভয়ঙ্কর একটা সিদ্ধান্তে পৌঁছেছিলেন। এখানে ঠিক তার উল্টোটা ঘটেছে। এখানে অ্যারিস্টটল ইচ্ছাকৃতভাবে একটা অনুমানকে সিরিয়াসলি নিয়ে দেখাচ্ছেন সেটা কিভাবে ভেঙে পড়ে। এই একই কৌশল একটা অনুমানকে তার যৌক্তিক শেষ পরিণতি পর্যন্ত টেনে নিয়ে যাওয়া। বিজ্ঞান, গণিত, এমনকি রোজকার তর্কেও আজও ব্যবহৃত হয়। এবার আসি এমন দুটো যুক্তি ভুলে যেগুলো প্রতিদিনের তর্ক বিতর্কে আমরা প্রায়ই নিজেদের অজান্তেই করে ফেলি। প্রথমটা পেটিটিও প্রিন্সিপি, বাংলায় যাকে বলা যায় প্রশ্নের ভেতরেই উত্তর ধরে নেওয়া। অ্যারিস্টটল এটাকে সংজ্ঞায়িত করেন এভাবে: যখন কেউ এমন কিছু দিয়ে একটা জিনিস প্রমাণ করার চেষ্টা করে যা সেই জিনিসটার ওপরই নির্ভরশীল, অর্থাৎ যা নিজেই ততটা অনিশ্চিত বা প্রমাণ সাপেক্ষ যতটা প্রমাণ করার চেষ্টা করা হচ্ছে। তিনি একটা মজার সমসাময়িক উদাহরণ দেন। যারা দাবি করেন তারা দুটো সমান্তরাল রেখা আঁকতে পারেন, কিন্তু আসলে তাদের আঁকার পদ্ধতিটাই ধরে নেয় যে রেখা দুটো সমান্তরাল, যা প্রমাণ করারই কথা ছিল। তারা টেরই পান না যে তারা যা প্রমাণ করতে চাইছেন সেটাই আগে থেকে ধরে নিচ্ছেন। লক্ষ্য করুন, এই যুক্তি ভুলটা সবসময় স্পষ্ট নয়। যদি আমি বলি এ বি এর সমান কারণ বি এ এর সমান, এটা সরাসরি একটা বৃত্তাকার দাবি, সহজেই ধরা পড়ে। কিন্তু যদি আমি একটা লম্বা শৃঙ্খল তৈরি করি, এ প্রমাণ করি বি দিয়ে, বি প্রমাণ করি সি দিয়ে, আর সি আসলে গোপনে এ এর ওপরই নির্ভরশীল, তাহলে এই বৃত্তটা প্রথম দর্শনে চোখে পড়ে না, লম্বা যুক্তির আড়ালে লুকিয়ে থাকে। রোজকার তর্কে এই ধরনের লুকানো বৃত্তাকার যুক্তি চেনা একটা গুরুত্বপূর্ণ দক্ষতা। কেউ যখন একটা লম্বা জটিল যুক্তি দেয় তখন প্রশ্ন করা দরকার, এই যুক্তির শুরুর কোথাও কি সেই জিনিসটাই ধরে নেওয়া হয়েছে যা শেষে প্রমাণ করার দাবি করা হচ্ছে। দ্বিতীয় যুক্তি ভুলটা মিথ্যা কারণ, ফলস কজ, বিশেষত অসম্ভবে পর্যবসিত করে এর প্রেক্ষাপটে। অ্যারিস্টটল দেখান যখন কেউ রিডাকটিকো পদ্ধতিতে একটা অসম্ভব সিদ্ধান্তে পৌঁছায় তখন প্রায় ভুল করে দোষ দেয় এমন একটা প্রাঙ্গণকে যেটা আসলে সেই অসম্ভবতার প্রকৃত কারণ নয়। অর্থাৎ স্ববিরোধটা আসলে অন্য কোনো ধাপ থেকে এসেছে, কিন্তু তর্ককারী ভুল জায়গায় আঙুল তোলে। এটা রোজকার জীবনে খুব চেনা একটা প্যাটার্ন। কেউ একটা পরিকল্পনার সমালোচনা করে দেখায় সেটা মেনে চললে একটা বিপর্যয় ঘটবে, কিন্তু আসলে সেই বিপর্যয়টা পরিকল্পনার মূল অংশের কারণে নয়, বরং তর্ককারীর নিজের যোগ করা একটা অপ্রাসঙ্গিক অতিরিক্ত সত্যের কারণে। অ্যারিস্টটল সতর্ক করেন, একটা রিডাকটিকোকে বৈধ বলে মেনে নেওয়ার আগে যাচাই করতে হবে যে অসম্ভবতা দেখানো হয়েছে তা সত্যিই মূল অনুমান থেকে অবশ্যম্ভাবীভাবে বেরিয়ে এসেছে কিনা, নাকি কোনো লুকোনো অপ্রাসঙ্গিক ধাপের কারণে এসেছে। এই দুটো যুক্তি ভুল, নিজের সিদ্ধান্তকে আগে থেকেই ধরে নেওয়া আর ভুল জায়গায় দোষ চাপানো, 2000 বছরেরও বেশি সময় পরেও তর্ক বিতর্কের সবচেয়ে সাধারণ ফাঁদ। অ্যারিস্টটল এদের প্রথম নাম দিয়ে প্রথম বিশ্লেষণ করে আমাদের একটা স্থায়ী সতর্কতার হাতিয়ার দিয়ে গেছেন। বইয়ের শেষ কয়েকটা অধ্যায়ে অ্যারিস্টটল আরও কয়েকটা প্রাসঙ্গিক বিষয় নিয়ে আলোচনা করেন। কিভাবে একটা তর্কের ভেতরে প্রথম মিথ্যা বিবৃতিটা খুঁজে বের করতে হয়, প্রতিপক্ষকে খণ্ডন করার কৌশল, আর একটা সাধারণ সত্য জেনেও কিভাবে একটা নির্দিষ্ট ক্ষেত্রে ভুল সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব।
কিন্তু বইয়ের একেবারে শেষ 5টা অধ্যায়ে তিনি ফিরে যান এমন একটা প্রশ্নে যা সরাসরি সিলোজিজম নয়, কিন্তু তার সাথে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত। মানুষ কিভাবে আরোহ আর দৃষ্টান্ত দিয়েও যুক্তি দেয়, আর এগুলো সিলোজিজম থেকে কিভাবে আলাদা। আরোহ, দৃষ্টান্ত, উপসংহার ও অর্গানন এর সমাপ্তি। বইয়ের শেষ কয়েকটা অধ্যায়ে অ্যারিস্টটল একটা গুরুত্বপূর্ণ প্রশ্নে ফিরে যান। সিলোজিজম কি মানুষের যুক্তি করার একমাত্র পদ্ধতি? উত্তরটা না। আমরা প্রায় এমনভাবেও সিদ্ধান্তে পৌঁছাই যা সিলোজিজমের কাঠামোর সাথে মেলে না, অথচ সেটাও এক ধরনের বৈধ যুক্তি। অ্যারিস্টটল এই বিকল্প পদ্ধতিগুলোকেও তার তত্ত্বের সাথে সম্পর্কিত করে দেখান। প্রথমটা হলো আরোহ। সিলোজিজমে আমরা একটা মধ্যপদের মাধ্যমে একটা সাধারণ পদকে আরেকটা পদের সাথে যুক্ত করি, কিন্তু আরোহে আমরা উল্টো পথে হাঁটি। আমরা বহু নির্দিষ্ট দৃষ্টান্ত পর্যবেক্ষণ করে একটা সাধারণ সিদ্ধান্তে পৌঁছাই। অ্যারিস্টটল একটা চমৎকার উদাহরণ দেন। ধরুন, আমরা জানতে চাই পিত্তরসবিহীন প্রাণীরা কি দীর্ঘজীবী হয়। আমরা মানুষ, ঘোড়া, খচ্চর এই নির্দিষ্ট প্রাণীগুলো পরীক্ষা করে দেখি। প্রত্যেকেই পিত্তরসবিহীন আর প্রত্যেকেই দীর্ঘজীবী। যদি আমরা এই তালিকাটা সম্পূর্ণ করতে পারি, অর্থাৎ পিত্তরসবিহীন প্রতিটা প্রাণীর দৃষ্টান্তই যদি আমরা পরীক্ষা করে ফেলি আর প্রতিটাতেই এই সম্পর্ক সত্য পাই, তাহলে আমরা একটা সাধারণ সিদ্ধান্তে পৌঁছাতে পারি। পিত্তরসবিহীনতা দীর্ঘজীবিতার সাথে যুক্ত। এখানে একটা গুরুত্বপূর্ণ পার্থক্য অ্যারিস্টটল স্পষ্ট করেন। সিলোজিজম প্রমাণ করে মধ্যপদের মাধ্যমে যে বৃহত্তম পদটা ক্ষুদ্রতম পদের সম্পর্কে প্রযোজ্য, কিন্তু আরোহ প্রমাণ করে ঠিক উল্টো দিক থেকে। ক্ষুদ্রতম পদ দিয়ে দেখায় বৃহত্তম পদটা মধ্যপদের সম্পর্কে প্রযোজ্য। যুক্তির প্রকৃতির দিক থেকে সিলোজিজম প্রাকৃতিকভাবে আগে এবং বেশি জ্ঞাত, কারণ এটা সাধারণ থেকে বিশেষের দিকে যায়। কিন্তু আরোহ আমাদের কাছে বেশি সহজবোধ্য, কারণ মানুষের মন স্বাভাবিকভাবেই নির্দিষ্ট অভিজ্ঞতা থেকে সাধারণ ধারণায় পৌঁছায়। শিশু যেমন বহু কুকুর দেখে কুকুর ধারণাটা তৈরি করে, সাধারণ সংজ্ঞা মুখস্থ করে নয়। এই পর্যবেক্ষণটা গভীর। এটা দেখায় অ্যারিস্টটল শুধু আনুষ্ঠানিক যুক্তির কাঠামো তৈরি করেই থামেননি। তিনি এটাও বোঝাতে চেয়েছেন মানুষের মন বাস্তবে কিভাবে জ্ঞান অর্জন করে। যুক্তিগতভাবে সিলোজিজম প্রাসঙ্গিক, কিন্তু মনস্তাত্ত্বিকভাবে আরোহ প্রাথমিক। আধুনিক বিজ্ঞানের পদ্ধতিও ঠিক এই দুটো দিক মেনেই চলে। পর্যবেক্ষণ থেকে সাধারণ সূত্রে পৌঁছানো, আর তারপর সেই সূত্র থেকে নির্দিষ্ট ভবিষ্যৎবাণী বের করা। দ্বিতীয় বিকল্প পদ্ধতিটা হলো দৃষ্টান্ত দিয়ে প্রমাণ, যা আরোহ বা সিলোজিজম কোনোটার সাথেই পুরোপুরি মেলে না। এটা প্রমাণ করে একটা নির্দিষ্ট দৃষ্টান্তের মাধ্যমে, যা বিচার্য বিষয়ের সাথে সাদৃশ্যপূর্ণ, কিন্তু সম্পূর্ণ সার্বিকীকরণ ছাড়াই। অ্যারিস্টটল একটা রাজনৈতিক উদাহরণ দেন। ধরুন, কেউ যুক্তি দিতে চায় থিবিসের বিরুদ্ধে যুদ্ধ করা খারাপ, কারণ প্রতিবেশীদের বিরুদ্ধে যুদ্ধ করা খারাপ, আর থিবিস অ্যাথেন্সের প্রতিবেশী। এখানে সে সরাসরি একটা সার্বিক সূত্র প্রতিষ্ঠা করে না, বরং একটা পরিচিত সাদৃশ্যপূর্ণ দৃষ্টান্ত ব্যবহার করে বিচার্য বিষয়ের দিকে ইঙ্গিত করে। এটা অংশ থেকে সরাসরি সম্পূর্ণে যায় না, আবার সম্পূর্ণ থেকে সরাসরি অংশেও যায় না, বরং একটা অংশ থেকে আরেকটা সাদৃশ্যপূর্ণ অংশের দিকে যায়। দুটোই একই সাধারণ শ্রেণীর অন্তর্ভুক্ত বলে। এই পদ্ধতিটা কম কঠোর, কম নিশ্চিত, কিন্তু বাস্তব জীবনে, বিশেষত রাজনীতি, নীতিশাস্ত্র আর দৈনন্দিন সিদ্ধান্ত গ্রহণে এটাই প্রায় সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। আমরা প্রায় ইতিহাসের একটা পরিচিত ঘটনা দিয়ে বর্তমানের একটা সিদ্ধান্তকে যুক্তিসঙ্গত করার চেষ্টা করি। এটাই দৃষ্টান্ত দিয়ে প্রমাণের একটা আধুনিক রূপ। এখানেই প্রিয়র অ্যানালাইসিস গ্রন্থের যাত্রা শেষ হয়। এবার একটু পেছনে ফিরে তাকানো যাক। আমরা ক্যাটাগরিজ দিয়ে শুরু করেছিলাম, যেখানে অ্যারিস্টটল ভাষার সবচেয়ে ছোট একক পদগুলোকে চিহ্নিত করেছিলেন আর দেখিয়েছিলেন কিভাবে জগতের কেন্দ্রে থাকে স্বতন্ত্র দ্রব্য আর বাকি সব কিছু তাকে ঘিরে সংগঠিত। তারপর দ্য ইন্টারপ্রিটেশনে আমরা দেখেছিলাম এই পদগুলো জোড়ালে গিয়ে যখন একটা বাক্য তৈরি হয়, তখন সেই বাক্যের সত্য মিথ্যা নির্ধারণের নিয়ম কী
আর কিভাবে এই নিয়মকে সিরিয়াসলি নিলে আমরা এমন গভীর প্রশ্নের মুখোমুখি হই, ভবিষ্যৎ কি খোলা নাকি নির্ধারিত? আর এখন প্রিয়র অ্যানালাইসিসে আমরা দেখলাম দুটো বাক্য জোড়া লাগিয়ে কিভাবে একটা তৃতীয় বাক্যে অবশ্যম্ভাবীভাবে পৌঁছানো যায়। সিলোজিজমের সম্পূর্ণ স্বয়ংসম্পূর্ণ তত্ত্ব, যেখানে মানুষের প্রতিটা বৈধ যুক্তির কাঠামো মাত্র 3টা চিত্র আর 2টো মৌলিক নিয়মে গুছিয়ে ফেলা সম্ভব। পদ, তারপর বাক্য, তারপর অনুমান, এই 3টে ধাপ মিলিয়ে অ্যারিস্টটল ভাষা আর চিন্তার একটা সম্পূর্ণ নিচ থেকে ওপর পর্যন্ত গড়া কাঠামো তৈরি করেছেন। এটাই অর্গানন এর আসল শক্তি। এটা কোনো বিক্ষিপ্ত পর্যবেক্ষণের সংকলন নয়, বরং একটা যৌক্তিক সিঁড়ি, যার প্রতিটা ধাপ পরের ধাপের ভিত্তি তৈরি করে। আর এই সিলোজিজম তত্ত্বের প্রভাব ইতিহাসে অতুলনীয়। মধ্যযুগীয় ইউরোপের প্রতিটা বিশ্ববিদ্যালয়ে যুক্তিবিদ্যার পাঠ্যক্রম গড়ে উঠেছিল এই তত্ত্বের ওপর। 19 শতকে যখন জর্জ বুল প্রতীকী যুক্তিবিদ্যা তৈরি করেন, যা আজকের কম্পিউটার বিজ্ঞানের ভিত্তি, তখনও তিনি স্পষ্টভাবে অ্যারিস্টটলের সিলোজিজম তত্ত্বকেই তার কাজের সূচনাবিন্দু হিসেবে উল্লেখ করেছিলেন। আজকের প্রতিটা কম্পিউটার প্রোগ্রামের যুক্তি গঠন, প্রতিটা ডেটাবেস অনুসন্ধান, এমনকি কৃত্রিম বুদ্ধিমত্তার যুক্তিনির্ভর সিস্টেমগুলোর গভীরে সবখানেই সেই একই মৌলিক প্রশ্নের প্রতিধ্বনি শোনা যায়, যা অ্যারিস্টটল প্রথম তুলেছিলেন প্রায় 2500 বছর আগে। ঠিক কখন আর কেন কিছু অনুমান থেকে অন্য কিছু অবশ্যম্ভাবীভাবে প্রতিপন্ন হয়, এটাই সেই প্রশ্ন যা মানুষকে গুজব থেকে যুক্তিকে, বিশ্বাস থেকে প্রমাণকে আলাদা করতে শিখিয়েছে। আর এই শিক্ষাটা অ্যারিস্টটলের গ্রন্থ থেকে আজও সমানভাবে প্রাসঙ্গিক। প্রিয় শ্রোতা, ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, চিন্তাশীল মানুষদের সাথে শেয়ার করুন এবং এমন আরও গভীর বই বিশ্লেষণ শুনতে কথনিকাতে সাবস্ক্রাইব করুন। কমেন্টে অবশ্যই আপনার মূল্যবান মন্তব্য লিখে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।